Hello everyone, this is Vipul. Welcome to your own YouTube channel Learn to Love Maths. Hope you all are well. আজ আমরা রেশিও এবং প্রপোর্শনের বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করা শিখে নেব। তোমাদেরকে রিকোয়েস্ট করছি আগের ক্লাসগুলি যারা দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলি দেখে নেবে, দেন এই ক্লাসটি দেখবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। প্রথম প্রশ্নটি দেখো, দুটি বইয়ের মূল্য ইকুয়াল টু 5টি খাতার মূল্য এবং 3টি খাতার মূল্য ইকুয়াল টু 11টি পেনের মূল্য। 110টি পেনের পরিবর্তে কটি বই পাওয়া যাবে? ঠিক আছে, তাহলে একটি বইয়ের ক্রয় মূল্য যদি বি হয়, দুটি বইয়ের ক্রয় মূল্য কত হবে? 2b। ঠিক আছে, এটা কার সাথে সমান হবে? 5টি খাতার মূল্যের সঙ্গে, তাই না? একটি খাতার মূল্য যদি কে হয়, ঠিক আছে, তাহলে 5টি খাতার মূল্য হবে 5k। এটা সমান বলেছে, তাই তো? এখান থেকে b/k অর্থাৎ একটি বই এবং একটি খাতার মূল্যের অনুপাত বের করতে পারবে, তাই না? দেখো, একটি বইয়ের মূল্য হবে 5 ইউনিট এবং একটি খাতার মূল্য হবে 2 ইউনিট। ডাইরেক্ট এখান থেকে করতে পারো, ঠিক আছে? 5:2। ওকে, তারপরে কি বলেছে? বলেছে 3টি খাতার মূল্য ও 11টি পেনের মূল্য সমান, তাই না? 3টি খাতার মূল্য ইকুয়াল টু 11টি পেনের মূল্য। ঠিক আছে, তাহলে খাতার মূল্য যদি 11 ইউনিট হয়, পেনের মূল্য 3 ইউনিট। বোঝা গেল? তাহলে একটি খাতা এবং একটি পেনের মূল্যের অনুপাতটা কি হবে? কি হবে? 11:3, রাইট? ঠিক আছে, এবার একটা কাজ করো, একটি বইয়ের মূল্য, একটি খাতার মূল্য এবং একটি পেনের মূল্যের অনুপাত নির্ণয় করো। কি করে নির্ণয় করবে? বইয়ের মূল্য নির্ণয় করার জন্য সোজাসুজি গুণ, তার মানে 55। খাতার মূল্য নির্ণয় করার জন্য কত হবে? 22। পেনের মূল্য নির্ণয় করার জন্য সোজাসুজি গুণ, কত হবে? 6। ঠিক আছে, বুঝতে পারলে? কি বলেছে? 110টি পেনের পরিবর্তে কটি বই পাওয়া যাবে? এর মানে কি? এর মানে হলো 110টি পেনের যত দাম, ঠিক আছে, সেই দামে কটি বই পাওয়া যাবে? তাহলে 110টি পেনের দাম দেখি কত। একটি পেনের দাম 6 ইউনিট, তাই না? তাহলে 110টি পেনের দাম কত হবে? গুণ 110, তার মানে কি 660 টাকা, তাই না? বুঝতে পারলে? 660 টাকা। এবার এই 660 টাকা দিয়ে কি কিনতে হবে? বই কিনতে হবে। একটি বইয়ের মূল্য হলো 55 টাকা, ঠিক আছে? তাহলে কটি বই পাওয়া যাবে বলো? কটি বই পাওয়া যাবে? 660 টাকা দিয়ে কটি বই পাওয়া যাবে? 660 ডিভাইড বাই 55। দেখো, বুঝতে পারলে কিছু? মোট টাকাটা কত? 660 টাকা। 660 টাকা দিয়ে বই কিনতে হবে। একটি বইয়ের দাম 55 টাকা, তাই না? একটি বইয়ের দাম 55 টাকা। তাহলে কটি বই পাওয়া যাবে? 660 ডিভাইড বাই 55, তাই না? কাট করো। দেখো, 11 দ্বারা কাট যাচ্ছে,
এখানে 5 আর এখানে 6 11 66 0, তার মানে 5 12 60। তাহলে কটি বই পাওয়া যাবে বলো? বই পাওয়া যাবে 12টি, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে অনেকেই বুঝতে পারোনি। কি বলেছে? 110টি পেনের পরিবর্তে কটি বই পাওয়া যাবে, তাই তো? দেখো 110টির মূল্য কত দেখলাম, ঠিক আছে? তাহলে এই টাকা দিয়ে কটি বই পাওয়া যাবে সেটাই নির্ণয় করতে বলেছে, তাই না? একটি বইয়ের দাম কত? 55 টাকা, ঠিক আছে? তাহলে 55 টাকা দিয়ে একটি বই পাওয়া যায়। তাহলে 660 টাকা দিয়ে কটি বই পাওয়া যাবে? 660 ডিভাইড বাই 55, ক্লিয়ার না? তাহলে ক্যালকুলেট করলে 12 হলো অ্যান্সার। ওকে, তারপরেও যদি না বুঝতে পারো তাহলে দেখো এখানে কি বললাম যে 55 টাকা দিয়ে তুমি কটি বই পাবে? একটি বই পাবে, তাই তো? 55 টাকা দিয়ে তুমি একটি বই পাবে। তাহলে 1 টাকা দিয়ে কটি বই পাবে? 1 টাকা দিয়ে 1/55। এবার তো পারবে। 660 টাকা দিয়ে কটি বই পাবে? 660 ডিভাইড বাই 55, তাই না? এতগুলো প্রবলেম করার পরে এখানে অসুবিধা হওয়ার কথা না, তাই না? বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একজন দক্ষ, একজন অর্ধদক্ষ, একজন অদক্ষ শ্রমিক যথাক্রমে 7, 8, 10 দিন কাজ করে মোট 369 টাকা মজুরি পান। তাদের দৈনিক কাজের অনুপাত 1/3:1/4:1/6 হলে প্রতিটি দক্ষ শ্রমিক দৈনিক কত টাকা করে পান? ঠিক আছে, দেখো দৈনিক কাজের অনুপাত গিভেন আছে, তাই না? এবার আমাকে একটি প্রশ্নের উত্তর দাও। যে যত বেশি কাজ করবে তার মজুরিটা তত বেশি হবে, তাই না? দৈনিক কাজের অনুপাত জানি, তাহলে দৈনিক মজুরির অনুপাত বলতে পারবো, তাই তো? দৈনিক কাজের অনুপাত যত হবে দৈনিক মজুরির অনুপাত সেম হবে, তাই তো? তাহলে আমরা বলতে পারি দৈনিক মজুরির অনুপাত হলো 1/3:1/4:1/6, ঠিক আছে? ফ্র্যাকশনের রেশিও আছে, এটাকে ইন্টিজারে কনভার্ট করো। তার জন্য কি করবে? 3, 4, 6 এর লসাগু দ্বারা গুণ করবে। লসাগু কত হবে? লসাগু হবে 12। তাহলে 12 দ্বারা গুণ করো। 12 দ্বারা গুণ করলে কত হবে? এটা হবে 4, এটা কত হবে? 3, এটা কত হবে? 2, ঠিক আছে? তাহলে দৈনিক মজুরির অনুপাত হলো 4:3:2, অর্থাৎ দক্ষ শ্রমিক একদিনে যদি 4 টাকা পান তাহলে অর্ধদক্ষ 3 টাকা পাবেন, অদক্ষ 2 টাকা পাবেন, ঠিক আছে? একদিনে কত টাকা পাবেন সেটা বলছি, ঠিক আছে? এবার দক্ষ শ্রমিক 7 দিন কাজ করেন, একদিনে 4 টাকা পান, তাহলে 7 দিনে কত টাকা পাবেন বলো? 7 দিনে পাবেন 28 টাকা, তাই তো? অর্ধদক্ষ কতদিন কাজ করেন? 8 দিন কাজ করেন, একদিনে 3 টাকা পান, তাহলে 8 দিনে 24 টাকা পাবেন, তাই না? অদক্ষ 10 দিন কাজ করেন, একদিনে 2 টাকা পান, তাহলে 10 দিনে 20 টাকা পাবেন, তাই তো? বুঝতে পারলে? তাহলে তারা মোট কত টাকা পাচ্ছে দেখো, 28 প্লাস 24 52, 52 প্লাস 20 72 টাকা পাচ্ছেন, তাই না? রেশিও থেকে 72 টাকা পাচ্ছেন, প্রশ্নতে কত পাচ্ছেন? 369। তাহলে 72 ইউনিটের ভ্যালু 369 বলতে পারি, তাই না?
কি বের করতে বলেছে বলো? বলেছে প্রতিটি দক্ষ শ্রমিক দৈনিক কত টাকা করে পান? প্রতিটি দক্ষ শ্রমিক দৈনিক 4 টাকা করে পান। তাহলে এই 4 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে, তাই তো? তাহলে ইনটু 4 করে দিলাম। ওকে, কোনো অসুবিধা থাকার কথা না। এটা কাট করো, কত হবে? 18। এবার 9 দ্বারা কাট করো। 4 9 36, 4 × 4, ঠিক আছে? তাহলে কত হবে? 41/2, তার মানে 20.5 টাকা, ঠিক আছে? প্রতিটি দক্ষ শ্রমিকের দৈনিক মজুরি হলো 20.5 টাকা, ঠিক আছে? অপশন চেক করো, কোনো অপশানে নেই, অপশানগুলো ভুল আছে, বুঝতে পারলে? অপশানগুলো ভুল আছে। এটা গেল দৈনিক মজুরি, তাই না? দৈনিক মজুরি। এবার যদি আমরা 7 দিনের মজুরি বের করি, 7 দিনের মজুরি চাইনি, ঠিক আছে? 7 দিনের মজুরি যদি বের করি তাহলে 7 দ্বারা গুণ করো, 20.5 গুণ 7, ঠিক আছে? তাহলে 5 × 7 = 35, 7 গুণ 20 কত হয়? 140, 140 আর 3 143। দেখো 143.5 হচ্ছে, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে। কিন্তু আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে তাদের প্রতিটি দক্ষ শ্রমিক দৈনিক কত টাকা করে পান? দৈনিক 20.5 টাকা পান। 7 দিনে কত টাকা পান? এত। কিন্তু 7 দিনে এটা চায়নি, কিন্তু এরা যে অপশানে যে অ্যান্সারগুলো দিয়েছে সেটা 7 দিন হিসাবে দিয়েছে, বুঝতে পারলে? তাহলে আমাদের অ্যান্সার, প্রশ্ন হিসাবে অ্যান্সার কিন্তু এটা, বুঝতে পারলে? আর প্রশ্নটাকে যদি চেঞ্জ করে দাও যে প্রতিটি দক্ষ শ্রমিক কত টাকা মজুরি পাবেন, কত টাকা মজুরি পাবেন, তখন এটা হবে 7 দিনে কত টাকা মজুরি পাবেন সেটা পেয়ে যাবে, বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, কোনো ত্রিভুজের 3টি বাহু 5 6 8 এর সমানুপাতি। এর অর্থ কি বলো? সমানুপাত মানে তোমরা জানো সমান অনুপাত, অর্থাৎ ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের যা অনুপাত, ঠিক আছে, সেটা 5 6 8 এর অনুপাতের সাথে সমান। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 5:6:8, তাই না? তাহলে অনুপাতটিকে বলার একটি পদ্ধতি এটা, তাই না? ডাইরেক্টলি তোমাকে বলেনি, বুঝতে পারলে? বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি 39 সেন্টিমিটার হলে মধ্যম বাহুর দৈর্ঘ্য কত? ঠিক আছে, দেখো অনুপাত বলেছে 5:6:8। এবার কি বলেছে বলো? বলেছে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি 39 হলে। ক্ষুদ্রতম এবং বৃহত্তম বাহুর সমষ্টি কত বলেছে? প্রশ্ন তো বলেছে 39, অনুপাত থেকে কত হচ্ছে? 13, তাই না? অনুপাত থেকে হচ্ছে 13। তাহলে 13 ইউনিটের ভ্যালু আছে কত? 39। 13 ইউনিটের ভ্যালু গিভেন আছে 39, ঠিক? 13 এর কত গুণ? 13 এর 3 গুণ। কি বের করতে বলেছে? বলেছে মধ্যম বাহুর দৈর্ঘ্য কত? মধ্যম বাহুর দৈর্ঘ্য কত? 6 ইউনিট। তাহলে 6 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে, তাই না? এর জন্য পেন পেপারেরও দরকার নেই, তাই না? 18 হবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার সি। ক্লিয়ার হয়েছে? ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 64কে 3 ভাগে বিভক্ত করো যেন তারা 2 4 ও x এর সাথে সমানুপাতি হয়। ক্ষুদ্রতম অংশ 10^2/3 হলে x এর মান কত? ঠিক আছে, তাহলে 64কে 3টি খণ্ডে বিভক্ত করা হচ্ছে, তাই না? 3টি খণ্ডের অনুপাত কত? 2:4:x। তারপরে কি বলেছে? বলেছে
ক্ষুদ্রতম অংশ 10^2/3 হলে এক্সের মান কত, তাই না? এবার আমাকে একটি প্রশ্নের উত্তর দেবে। এই তিনটি অংশ থেকে ক্ষুদ্রতম অংশ কোনটি এটা আমাকে বলবে। তোমরা অনেকেই বলবে 2 হলো ক্ষুদ্রতম অংশ। কেন 2 বললে? তুমি কি এক্সের ভ্যালু জানো? এক্সের ভ্যালু 1ও তো হতে পারে, তাই না? এক্সের ভ্যালু তো তুমি জানো না, তাহলে 2কে ক্ষুদ্রতম কেন বলছো? বুঝতে পারলে? এক্সের ভ্যালু তোমাকে নির্ণয় করতে বলেছে, তাই না? তাহলে অপশানে যে অ্যান্সারগুলি থাকবে সেটা এক্সের ভ্যালুই থাকবে, তাই তো? তাহলে অপশানগুলোকে চেক করো। অপশানগুলোকে চেক করে দেখলে প্রত্যেকটি অপশানে 2-এর থেকে বড় ভ্যালু আছে। তাহলে 2 আমাদের ক্ষুদ্রতম ভ্যালু, এটা এখন আমরা বলতে পারছি অপশান চেকের মাধ্যমে, তাই না? আগে থেকে আমরা বলতে পারি না। ক্লিয়ার হলো? ওকে, তাহলে দেখো কিভাবে করব। অনুপাত থেকে সংখ্যাটি কত এটা আমরা বলতে পারবো। 2 + 4 + x, তাই না? তার মানে 6 + x। অনুপাত থেকে সংখ্যাটি হলো 6 + x, তাহলে 6 + x এর ভ্যালু 64, তাই না? 6 + x এর ভ্যালু হলো 64। বুঝতে পারলে? এটা মানে কি বলো তো? এটা মানে হলো 1 ইউনিটের ভ্যালু। 6 + x এর ভ্যালু 64, ঠিক আছে? এটাকে যদি আমরা এভাবে লিখি, এটা বোঝায় 1 ইউনিটের ভ্যালু। কেন? দেখো, 6 + x এর ভ্যালু হলো 6 + x এর ভ্যালু হলো 64, ঠিক আছে? তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 64/6 + x। আগে অনেকবার বলেছি তোমাদেরকে, তাই না? এটা কি বোঝায়? 1 ইউনিটের ভ্যালু, ঠিক আছে? এবার দেখো আর কি গিভেন আছে। ক্ষুদ্রতম অংশ 10^2/3 হলে 10^2/3কে ফ্র্যাকশনে কনভার্ট করো। কত হবে? 3 × 10 = 30, 30 আর 2 32, তাহলে 32/3। তাহলে আমরা বলতে পারি 2 ইউনিটের ভ্যালু হলো 32/3। এবার এটা কি বোঝাবে? 1 ইউনিটের ভ্যালু, তাই না? এই পুরো পার্টটা কি বোঝাবে? 1 ইউনিটের ভ্যালু। এখানেও 1 ইউনিটের ভ্যালু, এখানেও 1 ইউনিটের ভ্যালু, তাহলে এটা তো সমান হবে। বলতে পারি আমরা? অবশ্যই বলতে পারি, ঠিক? এবার দেখো, এখানে আছে 32, এখানে 64, কাট হবে না? কাট হবে, তাহলে এখানে হলো 2, ঠিক আছে? তাহলে 6 + x কত বলতে পারি আমরা? দেখো, এটা তো নিচে আসবে, তাই না? তাহলে এখানে হলো 6, 6 × 2 12, তাহলে 6 + x এর ভ্যালু হলো 12। তাহলে 6 এর সঙ্গে কত যোগ করলে 12 হবে? 6 এর সঙ্গে 6 যোগ করলে 12 হবে। তাহলে x এর ভ্যালু হলো 6। x এর ভ্যালু কত? 6। অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে। কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি। গরুর সংখ্যা কত? ঠিক আছে, দেখো কি আছে, গরু আছে এবং পায়রা আছে, তাই তো? দেখো, যদি এক্সটি গরু থাকে এবং ওয়াইটি পায়রা থাকে, ঠিক আছে, তাহলে মাথার সংখ্যা কটি হবে বলো তো? দেখো, একটি গরুর তো একটি মাথা হয়, আর একটি পায়রার একটি মাথা হয়। তাহলে এক্সটি গরুর এক্সটি মাথা, ওয়াইটি পায়রার ওয়াইটি মাথা। তাহলে টোটাল মাথা সংখ্যা কত হবে? টোটাল মাথা সংখ্যা হবে এক্স প্লাস ওয়াই, তাই কি না? টোটাল মাথা সংখ্যা হবে এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার হয়েছে? গরুর কটি পা থাকে? গরুর 4টি পা থাকে, তাই না? তাহলে
এক্সটি গরুর কটি পা থাকবে? 4 দ্বারা গুণ করতে হবে, তাহলে 4x। পায়রার কটি পা থাকে? পায়রার 2টি পা থাকে, তাহলে ওয়াইটি পায়রার কটি পা থাকবে? 2 গুণ ওয়াই। ঠিক আছে, তাহলে পায়ের সংখ্যা কটি হবে? পায়ের সংখ্যা কটি হবে? 4x প্লাস 2y। দ্যাট মিন্স 4x প্লাস 2 হলো। এবার কন্ডিশনটা কি গিভেন আছে বলো? বলেছে মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি। পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি। ঠিক আছে, তাহলে পায়ের সংখ্যাটা বেশি, মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি। ঠিক আছে, তাহলে পায়ের সংখ্যা হলো 4x প্লাস 2y। ঠিক আছে, কি বলেছে? মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি, তাহলে মাথার সংখ্যার দ্বিগুণ করে দিলে এই ডিফারেন্সটা কত বলেছে? 12 বলেছে। এই ডিফারেন্সটা বলেছে 12। ঠিক আছে, এবার দেখো এখানে আছে 2y, এখানে মাইনাস 2y, তাই না? যখন গুণ করবে 2y মাইনাস 2y কাট হবে না? কাট হয়ে যাবে। তাহলে দেখো 4x মাইনাস 2x থাকে, 2x এর ভ্যালু হলো 12, তার মানে x এর ভ্যালু হলো 6। অনেকেই বুঝতে পারেনি, একটু মাইন্ডে করার চেষ্টা করবে। ঠিক আছে, সব কিছু পেন পেপারে করলে চলবে না। টু আই কাট হলো। ঠিক আছে, তাহলে দেখো 4x মাইনাস 2x মানে 2x, 2x এর ভ্যালু হলো 12। তাহলে x এর ভ্যালু কত হবে? 2 এর সঙ্গে কত গুণ করলে 12 হবে? 2 এর সঙ্গে 6 গুণ করলে 12 হবে। কি নির্ণয় করতে বলেছে বলো? কি নির্ণয় করতে বলেছে? গরুর সংখ্যা কত? গরুর সংখ্যা ধরেছিলাম x, তাহলে x এর ভ্যালু হলো 6। অপশন চেক করো, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার অনেক বড় মনে হচ্ছে, তাই না? দেখো এই পার্টটি তো তোমাদের করতে হবে না, ডাইরেক্ট এখান থেকে শুরু করতে হবে। ডাইরেক্ট এখান থেকে শুরু করতে হবে, এগুলো তো জাস্ট তোমাদের বোঝানোর জন্য। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 675 টাকা এ বি সি এর মধ্যে ভাগ করা হলো। যদি তারা প্রত্যেকে 5 টাকা করে কম পেত, তবে তাদের অংশের অনুপাত হতো 1:2:3। সি কত টাকা পেল? ঠিক আছে, প্রথমে দেখো 675 টাকা ছিল। ঠিক আছে, তাই তো? এবার প্রত্যেকে যদি 5 টাকা করে কম পেত, তাহলে মোট কত কম পেত? টোটাল 3 জন আছে, টোটাল 3 জন আছে, তাই না? তাহলে মোট 15 টাকা কম পেত, তাই তো? 15 টাকা কম করে দাও, কত হবে? 660। ঠিক আছে, এই 660 টাকা তাদের মধ্যে কত অনুপাতে বিভক্ত হয় বলো? 1:2:3। এখানে কি বোঝা গেল? একজনের কত কমছে? একজনের 5 টাকা কমছে, তাহলে 3 জনের কত কমবে? 15 টাকা কমবে। তাহলে মোট থেকে কত কমলো? 15 টাকা, অর্থাৎ এখন কত হলো? 660 টাকা। এই 660 টাকা এত অনুপাতে ভাগ করা আছে। ঠিক আছে, এবার দেখো অনুপাত থেকে টোটালটা কত হচ্ছে? 1+2+3, তার মানে 6 ইউনিট, তাই তো? 6 ইউনিট। 6 ইউনিটের ভ্যালুটা কত আছে? 6 ইউনিটের ভ্যালু আছে 660। 6 ইউনিটের ভ্যালু হলো 660। কত গুণ? 11 গুণ করলে 66, 110 গুণ করলে 660। ঠিক আছে, কি বের করতে বলেছে? বলেছে সি কত টাকা পেল। 660 টাকা থেকে সি পাবে কত? 3 ইউনিট। তাহলে এই 3 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। কত হবে? 110 গুণ, অর্থাৎ 330। কিন্তু অ্যাকচুয়ালি সে আরও 5 টাকা বেশি পেয়েছে, তাই না? 5 টাকা বেশি পেয়েছে, তাহলে 5, 5,
যোগ করে দাও। তাহলে সি কত পেয়েছে? 335 টাকা পেয়েছে, তাই না? আশা করি বুঝতে পেরেছো। এমন টাইপের কোশ্চেন আগেও করেছি, তাই না? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 34,000 টাকা 2 জন পুরুষ 3 জন মহিলা ও 5 জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালকের প্রাপ্ত অর্থের অনুপাত 3:2:1 হয়। একজন পুরুষ কত টাকা পেল? ঠিক আছে, একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালকের অর্থের অনুপাত হলো 3:2:1, কিন্তু কতজন পুরুষ আছে? 2 জন পুরুষ আছে। অর্থাৎ একজন পুরুষ যদি 3 টাকা পায় তাহলে 2 জন পুরুষ তার দ্বিগুণ টাকা পাবে, অর্থাৎ 6 টাকা পাবে। একজন মহিলা যদি 2 টাকা পায় তাহলে 3 জন মহিলা কত পাবে? তার 3 গুণ টাকা, অর্থাৎ 6 টাকা। একজন বালক যদি 1 টাকা পায় তাহলে 5 জন বালক কত পাবে? তার 5 গুণ টাকা, অর্থাৎ 5 টাকা। ঠিক আছে, তাহলে অনুপাত থেকে টোটাল টাকাটা কত? 6 যোগ 6 যোগ 5, অর্থাৎ 17 টাকা। অনুপাত থেকে হলো 17 এবং প্রশ্নতে কত বলেছে? প্রশ্নতে বলেছে 34,000। প্রশ্নতে কত বলেছে? 34,000। কি লিখলাম? ঠিক আছে, কি বের করতে বলেছে? বলেছে একজন পুরুষ কত টাকা পেল। এবার অনেকে কি করবে? এই 6 ইউনিটের ভ্যালু বের করবে, কিন্তু কি বলেছে? একজন পুরুষ কত টাকা পেল? একজন পুরুষ 3 টাকা পেল, তাই না? তাহলে এই 3 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। খুব ভালো করে পড়বে কি চেয়েছে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এটা কত হলো? 2K। 2K ইন্টু 3 মানে 6K, 6,000। ঠিক আছে, তাহলে একজন পুরুষ কত পাবে? 6,000 টাকা। অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, এ ও বি এর মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 3:2 এবং 5:3। যদি প্রত্যেক মাসে 1,000 টাকা করে সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত? ঠিক আছে, দেখো ইনকামের রেশিওটা কত আছে? ইনকামের রেশিওটা হলো 3:2। ঠিক আছে, খরচের অনুপাত অর্থাৎ এক্সপেন্ডিচারের রেশিওটা কত আছে? বলো, 5:3। 5:3। প্রত্যেকে কত করে সেভ করছে? বলো, 1,000 টাকা করে সেভ করছে, তাই না? এবার তোমরা বুঝতে পারছো এখানে ক্রস মেথড অ্যাপ্লাই করব, তাই না? অনেকগুলো প্রবলেম করেছি আমরা। গুণ করো, এটা গুণ করো, কত হচ্ছে? 9 আর এখানে 10, ডিফারেন্স কত? 1, তাই না? তাহলে 1 ইউনিটের ভ্যালুটা বের হবে। কত হবে? দেখো এখানে সেম ভ্যালু আছে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স নাও। 2 হলো, 2 গুণ 1,000 কত হবে? 2,000। তাহলে 1 ইউনিটের ভ্যালু হলো 2,000। অথবা এইভাবে করতে পারো, এটা গুণ করো, এটা গুণ করো, ডিফারেন্স নাও। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কি বের করতে বলেছে? বলেছে বি এর মাসিক আয় কত? বি এর মাসিক আয় হলো 2 ইউনিট। তাহলে 2 ইউনিটের ভ্যালুটা আমাদের বের করতে হবে। 1 ইউনিটের ভ্যালু 2,000, তাহলে 2 ইউনিটের ভ্যালু হবে 4,000। ঠিক আছে, 2 ইউনিটের ভ্যালু হবে 4,000। অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্রস মেথডে কারো কোনো সমস্যা আছে? দেখো, ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করলে সেভিং থাকে। ঠিক আছে,
মানে কত মাইনাস করা হচ্ছে অথবা কত যোগ করা হচ্ছে যদি সেটা আমাদের জানা থাকে তখন আমরা ক্রস মেথড অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ একটি রেশিও গিভেন আছে, আরেকটি রেশিও গিভেন আছে, ঠিক আছে, এই ভ্যালুগুলোর সঙ্গে কত যোগ করলে এই রেশিওটি পাওয়া যাবে, এরকম যদি কন্ডিশন হয় তাহলে আমরা ক্রস মেথড অ্যাপ্লাই করতে পারি। অথবা এই ভ্যালুগুলোর সঙ্গে কত বিয়োগ করলে, ঠিক আছে, এই রেশিওটা পাওয়া যাবে। কত বিয়োগ অথবা কত যোগ, বা যোগ বিয়োগ দুটো একসঙ্গে হতে পারে, যে এই ভ্যালুটার সঙ্গে, ভ্যালুটা বলছি রেশিও না, ঠিক আছে, এই ভ্যালুটার সঙ্গে 1000 যোগ করা হলো, ঠিক আছে, এবং এই ভ্যালুটার সঙ্গে সাপোজ 2000 বিয়োগ করা হলো, ঠিক আছে, তখন এখানে মাইনাস 2000 লিখতে হবে যদিও, ঠিক আছে, মানে কত যোগ করা হচ্ছে সেটাকে লিখতে হবে, কত বিয়োগ করা হচ্ছে সেটাকে লিখতে হবে, বোঝা গেল? তো সেসব ক্ষেত্রে আমরা ক্রস মেথডটি অ্যাপ্লাই করি। ওকে, খুব ইম্পর্টেন্ট একটি মেথড, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, পরপর 2 বছরে আমার আয়ের অনুপাত 2:3 এবং ব্যয়ের অনুপাত 5:9। দ্বিতীয় বছরে আমার আয় 45,000 টাকা এবং প্রথম বছরে আমার ব্যয় 25,000 টাকা হলে 2 বছরে আমার মোট সঞ্চয় কত? পরপর 2 বছর বলেছে, তাহলে একটি বছর ধরলাম 2020, আরেকটি ধরলাম 2021, ঠিক আছে। এবার দেখো আয়ের অনুপাত হলো 2:3। আয়ের অনুপাত কত? আয়ের অনুপাত হলো 2:3, ঠিক আছে, এবং ব্যয়ের অনুপাত হলো 5:9। ব্যয়ের অনুপাত হলো 5:9, ঠিক আছে। এবার দেখো কি গিভেন আছে, বলেছে দ্বিতীয় বছরে আমার আয় 45,000 টাকা। দ্বিতীয় বছরে রেশিও থেকে আয় কত? রেশিও থেকে আয় হলো 3 টাকা। তাহলে এই 3 ইউনিটের ভ্যালু হলো 45,000। 3 ইউনিটের ভ্যালু কত? 45,000। 3-এর কত গুণ বলতে পারবে? 3-এর 15,000 গুণ, তাই না? 3-এর 15,000 গুণ, তাই তো? তাহলে 2 ইউনিটের ভ্যালুটা কত হবে? 15,000 গুণ করো, তার মানে 30,000। 30,000, ক্লিয়ার? ক্লিয়ার। তারপরে কি বলেছে দেখো, বলেছে প্রথম বছরে আমার ব্যয় 25,000 টাকা। তাহলে এই 5 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে কত? 25,000, বা 25 কে লিখতে পারো, তাহলে 3টে শূন্য লিখতে হবে না, ঠিক আছে। 5-এর কত গুণ? 5-এর 5,000 গুণ, তাই না? তাহলে 9 ইউনিটের ভ্যালু কত হবে? 9-এর 5,000 গুণ, অর্থাৎ 45,000। 45,000 কি বের করতে বলেছে? বলেছে বিয়ের 2 বছরে আমার মোট সঞ্চয় কত? সঞ্চয় মানে কি? ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, ঠিক আছে। আয় থেকে যদি খরচটা মাইনাস করে দাও তাহলে সঞ্চয় থাকবে, তাই না? দেখো তাহলে 2020-তে আমার সঞ্চয় কত? আয় ছিল 30,000, ব্যয় হলো 25,000, তাহলে সঞ্চয় হলো, সেভিং কত হলো? 5,000, তাই না? 5কে লিখলাম। আর 2021-এ কত হলো? 45,000 আয় করেছি, 45,000 খরচ করেছি, তাহলে আমার সেভিং হলো 0। তাহলে টোটাল সেভিং কত হচ্ছে? টোটাল সেভিং 5,000। টোটাল সেভিং কত? 5,000, ঠিক আছে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, এ ও বি এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত 5:6 এবং 3:4। যদি তারা মাসে যথাক্রমে 1,800 টাকা এবং 1,600 টাকা সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত? ঠিক আছে, ইনকামের রেশিওটা গিভেন আছে। এ এবং বি এর
ইনকামের রেশিওটা গিভেন আছে, কত আছে 5:6, 5:6। এক্সপেন্ডিচার অর্থাৎ খরচের অনুপাতটা গিভেন আছে, কত আছে 3:4, রাইট, 3:4। কত টাকা করে সেভ করে সেটাও গিভেন আছে, তাহলে ক্রস মেথড অ্যাপ্লাই করব। এ করে 1800 টাকা, এ করে 1800 টাকা, বি করে 1600 টাকা, বি কত করে 1600 টাকা, ঠিক আছে। তাহলে ক্রস মেথড অ্যাপ্লাই করে দাও, 20, 18, ডিফারেন্স না 2, তাহলে 2 ইউনিটের ভ্যালুটা বের হবে, দেখি কত হবে। এখানে দেখো 48 আর এখানে 72, ঠিক আছে, কত হবে 24, তাহলে 2 ইউনিটের ভ্যালু হলো 2400। ক্লিয়ার হয়েছে? 2 ইউনিটের ভ্যালু কত 2400, তাই না? এটা কত হচ্ছে 48, এটা কত 72, ডিফারেন্স কত হবে 24, সাথে দুটো শূন্য লাগিয়ে দাও। 2 এর কত গুণ, 2 এর 1200 গুণ। কি বের করতে বলেছে? বলেছে বি এর মাসিক আয় কত। বি এর মাসিক আয় হলো 6 ইউনিট, তাহলে 6 ইউনিটের ভ্যালুটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। 1200 দ্বারা গুণ করো, তাহলে কত হবে 6 × 72, তাই না? তার মানে 7200, 7200। ওকে, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার এখানে যদি বলতো বি এর বার্ষিক আয় কত, তখন কীভাবে বের করতে? এটা হলো মাসিক আয়, বার্ষিক আয়, তার মানে 12 দ্বারা গুণ করতে, তাহলে 72 ইউনিটের ভ্যালুটা তখন বের করতে, তাই তো। এবার প্রশ্নতে যদি এটা বলতো যে বি এর খরচটি কত, তুমি কি 4 ইউনিটের ভ্যালু বের করতে? না, ডাইরেক্ট 4 ইউনিটের ভ্যালু বের করতে পারবে না। ক্রস মেথডের সাহায্যে ডাইরেক্ট 4 ইউনিটের ভ্যালু বের করতে পারবে না, অর্থাৎ এই দ্বিতীয় লাইনে যে রেশিওটা আছে না, সেখান থেকে ভ্যালুটা নির্ণয় করতে পারবে না, জাস্ট উপরে যেই পার্টটি থাকবে সেখান থেকে নির্ণয় করতে পারবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই নিচের পার্টটা কি করে বের করব? নিচের পার্টটি কি করে বের করব? প্রথমে ইনকামটা বের করতে হবে, এবার ইনকাম থেকে সেভিংটা মাইনাস করবে, তাহলে এক্সপেন্ডিচার থাকবে। ক্লিয়ার হয়েছে? ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 3টি ক্লাসের ছাত্র সংখ্যার অনুপাত 2:3:5, যদি প্রতি ক্লাসে 20 জন ছাত্র বৃদ্ধি পায়, তবে নতুন ছাত্র সংখ্যার অনুপাত হয় 4:5:7। প্রাথমিক মোট ছাত্র সংখ্যা কত ছিল? ঠিক আছে, প্রথমে অনুপাত কত 2:3:5, পরে অনুপাত কত হলো বলো? 4:5 কত আছে দেখো তো, 7 না? 7। দেখো রেশিও থেকে প্রতিটি ক্লাসে ছাত্র সংখ্যা কত বৃদ্ধি পেল? প্রথমে ছিল 2 জন, পরে হলো 4 জন, তাই না? প্রথমে ছিল 3 জন, পরে হলো 5 জন, প্রথমে ছিল 5 জন, পরে হলো 7 জন, তার মানে 2 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে এই 2 ইউনিটের ভ্যালুটা আমাদের গিভেন আছে, রাইট? কি 20 জন করে বৃদ্ধি পায় বলেছে না, প্রতি ক্লাসে 20 জন করে বৃদ্ধি পায়। রেশিও থেকে দেখছি প্রতি ক্লাসে 2 জন করে বৃদ্ধি পাচ্ছে, তাই তো। তাহলে 2 ইউনিটের ভ্যালু হলো 20। 2 ইউনিটের ভ্যালু কত? 20। 2 এর 10 গুণ। 2 এর কত গুণ? 2 এর 10 গুণ। কি বের করতে বলেছে? প্রাথমিক মোট ছাত্র সংখ্যা কত ছিল? দেখো 2 + 3 5 + 5 10, তাহলে প্রাথমিক ছাত্র সংখ্যা ছিল 10 জন। এই 10 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে, তাই না? 10 গুণ করো, তাহলে কত হবে 100। প্রাথমিক ছাত্র সংখ্যা ছিল 100। খুব ইজি না? খুব ইজি। অপশন নাম্বার সি
ইজ দ্য রাইট অ্যান্সার। এবার এখানে ডিফারেন্সটা যদি সেম না থাকতো তাহলে আমরা ক্রস মেথডের সাহায্যে করতাম। ঠিক আছে, বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, এ বি সি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 7:9:12 এবং 8:9:15। যদি এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে তবে এ বি ও সি এর সঞ্চয়ের অনুপাত কত? এটি অনেকের কঠিন মনে হবে, তাই না? দেখো খুব ইজি কিন্তু। দেখো ইনকামের রেশিও আছে 7:9:12। তাহলে ইনকামটা আমরা ধরে নিতে পারি এর ইনকাম যদি 7x হয় তাহলে বি এর ইনকাম হবে 9x এবং সি এর ইনকাম হবে 12x, রাইট? ব্যয়ের অনুপাতটা গিভেন আছে, অর্থাৎ এক্সপেন্ডিচারের রেশিওটা গিভেন আছে। কত আছে বলো? 8:9:15। তাহলে এর ব্যয় যদি 8y হয় তাহলে বি এর ব্যয় কত হবে? 9y এবং সি এর ব্যয় কত হবে? সি এর ব্যয় হবে 15y, রাইট? 15y। এবার দেখো এর সেভিংটা কত হবে? ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, রাইট? তাহলে এর যে সেভিংটা হবে সেটা কত হবে? সেভিংটা হবে 7x মাইনাস 8y, এটা হবে সেভিং। প্রশ্নতে দেখো কি বলেছে, যদি এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে, আয় কত করে? 7x, ঠিক আছে? তাহলে সঞ্চয় কত করবে? 7x এর 1/4, তাহলে 7x এর 1/4 অংশ সঞ্চয় করে। দুটো সমান বলতে পারি, দুটাই তো সঞ্চয়, এর সঞ্চয়, তাই না? ক্লিয়ার? তাহলে এখান থেকে গুণ করে দাও, কত হচ্ছে? 28x মাইনাস 32y ইকুয়াল টু 7x, ঠিক? তাহলে এটাকে এদিকে নিয়ে আসো, 21x ইকুয়াল টু 32y, রাইট? এবার দেখো এখান থেকে আমরা x/y বের করতে পারি, অথবা আরেকটা লাইন না করে এখান থেকে ডাইরেক্ট করতে পারি। দেখো x এর ভ্যালু যদি 32 হয় তাহলে y এর ভ্যালু হবে 21। ডাইরেক্ট এটা করতে পারি, আরেকটি লাইন করার কোনো দরকার নেই। ঠিক আছে, কি বের করতে বলেছে তাদের সঞ্চয়ের অনুপাত কত। তাহলে এর সঞ্চয়টা প্রথমে দেখি, ঠিক আছে? এর সঞ্চয়টা প্রথমে দেখি। দেখো এখানে যদি আমরা ভ্যালু পুট করি এখান থেকে হবে, তাই না? সঞ্চয়টা বের করো। দেখো 7 গুণ x এর ভ্যালু কত? 32, তো 32 বসাও, কত আছে? 1/4, ঠিক আছে? তাহলে দেখো 8, তার মানে কত? 56 হচ্ছে, তাই না? তাহলে এর যে রেশিও আসবে সেটা 56 অথবা 56 থেকে কম আসবে, কারণ রেশিও থেকে কাট হতে পারে, তাই তো? তো দেখো অপশনগুলো চেক করো, শুধুমাত্র অপশন এতেই আছে 56, অন্যগুলোতে নেই। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, এটা আমরা বলতে পারি। দেখো এটা আমরা অনুপাত থেকেই বের করলাম, তাই না? একটা জাস্ট বের করলাম। সেমভাবে আমাদের বি এরটা বের করা উচিত, তারপরে সি এরটা বের করা উচিত, যে এক্স ওয়াই এর ভ্যালু পুট করে দেবো, বের হয়ে যাবে। কিন্তু কোনো দরকার নেই, জাস্ট আমরা এটাকে চেক করলাম 56। দেখো 56 হবে অথবা 56-এর কম হবে, তাই না? রেশিও থেকে কিছু কাট হতে পারে। কিন্তু আমরা যখন অপশন দেখলাম 56 আছে, অন্যগুলোতে সব 56-এর থেকে বেশি আছে, তাই না? তাহলে বেশি তো হতেই পারে না, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। অথবা তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে বি এর সেভিংটা বের করবে, 9x মাইনাস 9y, ভ্যালুগুলো জাস্ট পুট করে দেবে, ঠিক আছে? সেমভাবে সি এর সেভিংটা বের করবে। বুঝা গেল? যদি সবগুলো ভ্যালু বের করো
তাহলে কঠিন হয়ে যাবে, তাহলে একটু কঠিন হচ্ছে, কিন্তু জাস্ট এর সাহায্যে যদি কাজ করো তাহলে তো ইজি হচ্ছে। ক্লিয়ার? ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, রাম ও গোপালের অর্থের অনুপাত 7:17 এবং গোপাল ও কৃষ্ণের অর্থের অনুপাত 7:17। রামের 490 টাকা থাকলে কৃষ্ণের টাকার পরিমাণ কত? দেখো, রাম হলো প্রথম জন, কৃষ্ণ হলো তৃতীয় জন, তাহলে প্রথম এবং তৃতীয় রেশিও বের করলেই হয়ে যাবে, তাই না? দেখো, প্রথমে বলেছে 7:17, তারপরেরটাও 7:17। তাহলে প্রথম এবং তৃতীয় জনের রেশিও কী করে বের করব? জাস্ট সোজাসুজি গুণ করে দাও, 49, আর এখানে কত হবে? 289। দেখো, রামের 490 টাকা থাকলে, রামের 490 টাকা থাকলে, রাম প্রথম জন, কত আছে? 49, তাহলে 49-এর ভ্যালু আছে 490, কত গুণ? 10 গুণ। তাহলে কৃষ্ণের টাকার পরিমাণ কত? কৃষ্ণের টাকার পরিমাণ কত হবে? 10 গুণ করে দাও, তাহলে 2890 হবে আমাদের অ্যান্সার। বোঝা গেল? 2890, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইজি, তাই না? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, এত টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ 1 টাকা পেলে বি পায় 90 পয়সা এবং বি 1 টাকা পেলে সি পায় 110 পয়সা। বি এর অর্থের পরিমাণ কত? দেখো, অনুপাতটাই গিভেন আছে, অনুপাত দেওয়ার একটা পদ্ধতি এটা, তাই না? দেখো, এ এবং বি এর প্রথমে অনুপাত বলেছে, তাই না? প্রথমে বলেছে এ এবং বি এর অনুপাত। দেখো, এ যদি 1 টাকা পায় তাহলে বি পায় 90 পয়সা, তাহলে অনুপাত কত হবে? 100 পয়সা ইস্টু 90 পয়সা, তাই না? তার মানে 10:9, রাইট? তারপরে কি বলেছে? বি 1 টাকা পেলে সি পায় 110 পয়সা। তাহলে বি আর সি এর অনুপাতটা গিভেন আছে। বি 1 টাকা পেলে, অর্থাৎ 100 পয়সা পেলে সি কত পায়? 110 পয়সা, অর্থাৎ রেশিও কত হবে? 10:11, তাই তো? তারপরে কি বলেছে? দেখো, বলেছে বি এর অর্থের পরিমাণ কত, আর মোট টাকাটা গিভেন আছে। মোট টাকাটা যেহেতু গিভেন আছে তাহলে A/B/C বের করতে হবে, তাই তো? A/B/C বের করতে হবে, তাই না? মোট টাকাটা যেহেতু গিভেন আছে, কি করে বের করব? সোজাসুজি গুণ, এ এর ভ্যালু রিপ্রেজেন্ট করবে 100, মাঝখানে দুটোকে গুণ, মাঝখানে ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ বি এর ভ্যালু রিপ্রেজেন্ট করবে 90, সোজাসুজি গুণ, সি এর ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে 99, ঠিক আছে? তাহলে টোটাল টাকাটা অনুপাত থেকে কত আছে? দেখো, অনুপাত থেকে কত আছে? এটাকে 100, এটাকেও 100 ধরো, ঠিক আছে? তাহলে 200 হলো, আর এটাকে তাহলে 89 ধরো, তাই না? 89 ধরো, 289, বুঝতে পারলে? তাহলে 289 এর ভ্যালুটা গিভেন আছে। 289 এর ভ্যালুটা গিভেন আছে। কত আছে? 86700, রাইট? কি বের করতে বলেছে? বি এর অর্থের পরিমাণ কত টাকা? বি এর অর্থের পরিমাণ হলো 90 ইউনিট, তাহলে 90 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। কাট করো, সকলেই পারবে, করো। দেখো, 9 দ্বারা কাট করলে, এটাকে 9 দ্বারা কাট করো। আচ্ছা, যায় না, যাচ্ছে না, 9 দ্বারা যাবে না, সরি। তাহলে এটা কত? 90, তাই না? এবার কাট করো। দেখো, এখান থেকে ডাইরেক্ট যাচ্ছে নাকি? এখান থেকে কি ডাইরেক্ট যায়? 3 দ্বারা দেখো, 3 9 27, ঠিক আছে? 3 9 27, হাতে থাকে 2, 3 অষ্টে 24, 24 আর 2 26, তাই তো? হাতে থাকে 2,
3 দুগুণে 6, 6 আর 2 8, তাহলে এটা ডাইরেক্ট কাট যাচ্ছে, তাই না? 3 দ্বারা 3 0 0, তাহলে কত হচ্ছে দেখো 27, সাথে কটা শূন্য হবে? 3টা শূন্য, তাই না? 27 হবে আমাদের, 27,000 হবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার বি। ক্লিয়ার? বুঝতে পারলে নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3 এবং 5 বছর পরে হবে 2:3, তাদের বর্তমান বয়সের অনুপাত কত? ঠিক আছে, দেখো 10 বছর আগে, তাহলে -10 লিখব। 10 বছর আগে অনুপাত ছিল 1:3, 1:3, ঠিক আছে। 5 বছর পরে অনুপাত হবে 2:3, প্লাস 5 লিখব। 5 বছর পরে 2:3 হবে, ঠিক আছে। এবার দেখো এদের মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স মানে কি? বড় ভ্যালু থেকে ছোট ভ্যালুর মাইনাস। 5 মাইনাস অফ -10, তাই না? 5 মাইনাস -10, তার মানে 15। বড় ভ্যালুটা থেকে ছোট ভ্যালুটার মাইনাস, এটা কিন্তু অনেকেই ভুল করে, ঠিক আছে। তাহলে এটা কত হবে? এটা হবে 15, এখানে হবে 15। কি করবে? ক্রস মেথড অ্যাপ্লাই করবে, তাই না? ক্রস মেথড, দেখো 3, এখানে কত? এখানে হলো 6, ডিফারেন্স কত? ডিফারেন্স হলো 3, তাই না? তো 3 ইউনিটের ভ্যালুটা বের হবে, সেম ভ্যালু আছে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স নাও। 1 গুণ 15, 15 হলো, ঠিক আছে। অথবা এটা একটা গুণ করো, এটা একটা গুণ করো, ডিফারেন্স নাও। 3-এর কত গুণ? 3-এর 5 গুণ, ঠিক আছে। কি বের করতে বলেছে? বলেছে তাদের বর্তমান বয়সের অনুপাত কত, ঠিক আছে। প্রথমে 10 বছর আগে তাদের বয়সটা কত ছিল সেটা বের করি, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু হলো 5, তাই না? সেমভাবে 3 ইউনিটের ভ্যালু, আচ্ছা 3 ইউনিটের ভ্যালু তো অলরেডি বের করা আছে 15, তাই তো? 3 ইউনিটের ভ্যালু হলো 15। এবার দেখো বর্তমান বয়স বের করতে হবে। যদি বর্তমান বয়স বের করতে চাই, এটা কি বলো? 10 বছর আগের বয়স, 10 বছর আগের বয়স। এবার যদি বর্তমান বয়স বের করতে চাই, তাহলে 10 যোগ করতে হবে। 10 যোগ করলে কত হবে? 15 হবে, তাই না? 10 যোগ করো, তাহলে বর্তমান বয়স বের হবে, কত হবে? 25 হবে। বুঝতে পারলে? ঠিক আছে। এবার বর্তমান বয়সের অনুপাতটা কি তোমরা বের করতে পারবে না? অবশ্যই পারবে, তাই না? কত হবে? 15:25, 5 দ্বারা কাট করো, 5 দ্বারা কাট করলে 3:5, তাহলে বর্তমান বয়সের অনুপাত হবে 3:5। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। অন্যভাবেও করা যেতে পারতো, কিন্তু ক্রস মেথডের সাহায্যেই করো, ঠিক আছে। যে কোনো একটি মেথড ফলো করবে তাহলে ভালো হবে, বুঝতে পারলে? নাহলে কনফিউজ হয়ে যাবে। নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 2 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7। 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5, তাদের বর্তমান বয়স কত? ঠিক আছে, দেখো বর্তমান বয়সকে 0 দ্বারা রিপ্রেজেন্ট করি, তাই না? বর্তমান বয়সের অনুপাত হলো 5:7, ঠিক আছে। আর কি বলেছে? 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। 16 বছর আগে কত ছিল বলো? 3:5, 3:5। এবার এদের মধ্যে ডিফারেন্স কত হবে? 0 বড় না -16 বড়? 0 বড়। 0 মাইনাস অফ -16, তাহলে কত হবে? 16। তাহলে এখানে 16 লেখো, এখানে 16 লেখো, ঠিক আছে। এবার ক্রস মেথড ইউজ করো, সকলেই পারবে, তাই না? এখানে কত? 25, এখানে কত? 21। 25 আর 21-এর ডিফারেন্স 4, তাহলে 4 ইউনিটের ভ্যালুটা বের হবে। সেম ভ্যালু আছে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স নাও। 2
2 গুণ 16 কত হবে 32। কত গুণ 8 গুণ। বর্তমান বয়স বের করতে বলেছে, তাই না? বর্তমান বয়স কত? একজনের হচ্ছে 5 ইউনিট আর একজনের 7 ইউনিট, তাহলে দুটাই বের করতে হবে। 5 ইউনিটের ভ্যালুটা বের করো, কত হবে 8 গুণ করো, তাহলে হবে 40। তাহলে একজনের বয়স হলো 40, আরেকজনের বয়স কত হবে বলো 7 ইউনিট। 7 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে, 8 দ্বারা গুণ করো, তাহলে কত হবে বলো 56। ক্লিয়ার হয়েছে? তাহলে একজনের বয়স 40 আর একজনের বয়স 56। 40 56, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 4500 টাকাকে এ বি সি এর মধ্যে 2:3:4 অনুপাতে ভাগ করা হলে সি কত টাকা পাবে? ঠিক আছে, তাহলে 4500 টাকাকে এ বি সি এর মধ্যে ভাগ করা হচ্ছে কত অনুপাতে বলো 2:3:4 অনুপাতে, 2:3:4 অনুপাতে। ঠিক আছে, তাহলে কি নির্ণয় করতে বলেছে? সি কত টাকা পাবে, সি কত টাকা পাবে, অর্থাৎ এই 4 ইউনিটের ভ্যালুটা আমাদের বের করতে হবে, তাই তো? তাহলে দেখো অনুপাত থেকে দেখো মোট টাকাটা কত, 2 + 3 + 4, 9 ইউনিট। তাহলে 9 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে, কত আছে 4500। 9 ইউনিটের ভ্যালু হলো 4500, বের করতে হবে 4 ইউনিটের ভ্যালু, ইন্টু 4 করে দাও, 500, তাই না? 500 এ 4 গুণ মানে 2000, তাই তো? তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, এ বি এর দ্বিগুণ টাকা পায়, বি সি এর 1/3 অংশ টাকা পায়, 3000 টাকার মধ্যে এ কত টাকা পাবে? ঠিক আছে, দেখো অনুপাতটাই গিভেন আছে, তাই না? প্রথমে হচ্ছে A:B, দেখো কি বলেছে, এ বি এর দ্বিগুণ টাকা পায়, অর্থাৎ বি যদি 1 টাকা পায় তাহলে এ পাবে 2 টাকা, তাই তো? তাহলে 2:1 হলো অনুপাত। তারপরে দেখো B:C, বি সি এর 1/3 অংশ টাকা পায়, অর্থাৎ সি যদি 3 টাকা পায় তাহলে বি কত পাবে 3 এর 1/3, অর্থাৎ 1 টাকা। সি যদি 3 টাকা পায় তাহলে বি কত পাবে 1 টাকা। ঠিক আছে, তাহলে A:B:C কত হবে? ডাইরেক্ট বের করতে পারবে, কিছুই করতে হবে না। দেখো এখানে বি এর ভ্যালু 1, এখানে বি এর ভ্যালু 1, সেম আছে, তাহলে কিছুই করতে হবে না, যা আছে লিখে দাও 2:1:3। বুঝতে পারলে? তাহলে অনুপাত থেকে টোটাল টাকাটা কত আছে, 2 + 1 + 3, অর্থাৎ 6 ইউনিট। অনুপাত থেকে টোটাল টাকাটা হলো 6 ইউনিট। প্রশ্নতে কত বলেছে? প্রশ্নতে বলেছে 3000 টাকা। তাহলে 6 ইউনিটের ভ্যালু হলো 3000 টাকা। ঠিক আছে, কি বের করতে বলেছে? বলেছে এ কত টাকা পাবে? এ পাবে 2 ইউনিট টাকা। তাহলে 2 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে কত হবে দেখো, এটা কাট করো 3, তাই না? 3 এর সঙ্গে এটাকে কাট করো 1000। ঠিক আছে, 1000 টাকা। তাহলে এ কত টাকা পাবে? 1000 টাকা। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, এর চেয়ে ইজি কোশ্চেন হতেই পারে না, তাই না? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি বিদ্যালয়ে ছাত্রীদের 10%, ছাত্রদের 1/20 অংশের সমান, ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত কত? ঠিক আছে, ছাত্র সাপোজ x জন,
এবং ছাত্রী হলো ওয়াই জন। ঠিক আছে, কি বলেছে দেখো, বলেছে ছাত্রীদের 10%, ছাত্রীদের 10%, ওয়াই এর 10% বের করো, ওয়াই এর 10%, 10% মানে 10/100, সলভ করলে কত হবে 1/10, তাই তো। আর কি বলেছে দেখো, ছাত্রদের 1/20 অংশের সমান, ছাত্রদের 1/20 করো, এক্স এর 1/20, ঠিক আছে। এই যে দুটি ভ্যালু পাওয়া গেল এরা কি সমান, ঠিক আছে। দেখো এক্স এর সামনে কি আছে 1, এখানে ওয়াই এর সামনে 1, তাহলে আমরা বলতে পারি এক্স এর ভ্যালু 20, ওয়াই এর ভ্যালু 10, মানে অনুপাত থেকে, ঠিক আছে, এটা বলতে পারি। অথবা আরও ছোট করতে পারো, 0 0 কাট করতে পারো, ঠিক আছে। ওকে, তাহলে x/y হলো 2:1, রাইট। কি বের করতে বলেছে, ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত, 2:1, অনুপাতই তো চেয়েছে, তাই না। তোমাদের কি বলেছিলাম, এই সামনের ভ্যালুগুলো দেখবে কি আছে, তাই না। এক্স এর সামনে কি আছে, এখানে 1 আছে, 1 থাকলে নিচের ভ্যালুটা যেটা থাকবে সেটাই হবে রেশিও ভ্যালু, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইজি না, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, এক ব্যক্তি এ বি সি ও ডি এর মধ্যে কিছু পেন এত অনুপাতে ভাগ করে দিল, সর্বনিম্ন কয়টি পেন তার কাছে থাকলে সে এই অনুপাতে ভাগ করতে পারবে। খুব ইজি, আর প্রশ্নটি বুঝতে না পারলে খুব কঠিন, ঠিক আছে। দেখো অনুপাতটি কত বলেছে, 1/3:1/4:1/5:1/6, এই অনুপাতে পেনগুলি ভাগ করে দেওয়া হয়। এবার এটাকে ইন্টিজারে কনভার্ট করো, তোমরা সকলেই পারবে। কি করবে, 3 4 5 6 লসাগু নেবে, লসাগু নিলে কত হবে বলো, 60 হবে, তাহলে 60 দ্বারা গুণ করে দাও। তাহলে এটা কত হচ্ছে 20, এটা কত হবে 15, এটা কত হবে 12, আর এটা কত হবে 10, ঠিক আছে। তাহলে অনুপাত থেকে মোট পেনের সংখ্যা কত হবে, 20 + 10, 30, 15 + 12, 27, 30 আর 27 মানে 57, তাই না, 57। তাহলে অনুপাত থেকে পেনের সংখ্যা হলো 57, ঠিক আছে। এবার পেনের মোট সংখ্যাটা কি হবে, এই 57-এর মাল্টিপল, 57-এর 1 গুণ, 57-এর দ্বিগুণ, 57-এর 3 গুণ, এরকম হবে, তাই না। কিন্তু সবচেয়ে ছোট গুণ কোনটা, 1 গুণ, তাই না। তাহলে তাহলে সর্বনিম্ন কয়টি পেন তাদের মধ্যে ভাগ হবে, 1 গুণে যেই রেজাল্ট হবে, অর্থাৎ 57টি পেন তাদের মধ্যে ভাগ হবে, তাই না। 57টি পেন তাদের মধ্যে ভাগ হবে, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে, সর্বনিম্ন বলেছে, যদি সর্বোচ্চ বলতো তাহলে আমরা বের করতে পারতাম না। সর্বোচ্চ কত গুণ হবে, অনেক গুণ হতে পারে, তাই না। ক্লিয়ার, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 700 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর টাকার অনুপাত 2:3, বি ও সি এর টাকার অনুপাত 4:5, এ বি সি এর টাকার পরিমাণ কত। দেখো 700 টাকা এ বি সি এর মধ্যে ভাগ করা হচ্ছে, তাহলে এ বি সি এর ভাগের অনুপাত কত সেটা আমাদের জানতে হবে, তারপরেই যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো, তাই তো। তাহলে প্রথমে রেশিওটা কত আছে, এ ও বি এর অনুপাতটা আছে 2:3, তাই না। বি এবং সি এর টাকার অনুপাত হলো 4:5, এখান থেকে এ বি সি এর টাকার অনুপাতটি বের করো, খুব সহজ, তাই না। গুণ করে দাও 8, তারপরে কি করবে, এটাকে গুণ করে দাও 12, তারপরে কি করবে, এটাকে গুণ করে দাও কত 15, তাই না। অনুপাত থেকে টোটাল টাকাটা কত হবে, 8 + 12 20 + 15 35, তাই না। অনুপাত থেকে টোটাল টাকাটা হলো 35,
প্রশ্নতে কত বলেছে? প্রশ্নতে বলেছে 700। তাহলে এই 35 ইউনিটের ভ্যালু হলো 700, তাই না? 35-এর কত গুণ? 35-এর 20 গুণ, তাই তো? কী বের করতে বলেছে? এ বি সি এর টাকার পরিমাণ কত? তাহলে এর টাকা কত হবে? 20 গুণ করে দাও, 160। বি এর টাকা কত হবে? 20 গুণ করে দাও, 240। সি এর টাকা কত হবে? 20 গুণ করে দাও, 300। ক্লিয়ার হয়েছে? তাহলে এ বি সি এর টাকার পরিমাণটা আমরা পেয়ে গেলাম, 160, 240, 300, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 6:5 এবং মাসিক ব্যয়ের অনুপাত 4:3। যদি উভয়েই মাসে 400 টাকা করে সঞ্চয় করে তবে মাসিক আয়ের সমষ্টি কত টাকা? ঠিক আছে, দেখো ইনকাম রেশিওটা গিভেন আছে, কত আছে? 6:5, তাই তো? এক্সপেন্ডিচার রেশিওটা গিভেন আছে, কত আছে? 4:3। কত টাকা করে সেভ করে সেটা গিভেন আছে, কত করে সেভ করে? 400, 400, 400, 400। ঠিক আছে, চলো সলভ করো। দেখো এখানে 18 আর এখানে 20, ডিফারেন্স কত হবে? 2, তাই না? তাহলে 2 ইউনিটের ভ্যালুটা বের হবে। দেখো কত হবে? এদের মধ্যে ডিফারেন্স নাও, 1 গুণ 400 কত হবে? 400। ঠিক আছে, 2 এর 200 গুণ। কি বের করতে বলেছে? বলেছে তাদের মাসিক আয়ের সমষ্টি কত টাকা? 6 যোগ 5, 11 টাকা। তাহলে 11 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে, 200 দ্বারা গুণ করো, তাহলে আমাদের 2200 হবে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? ওকে, 2200 হবে অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। ওকে বন্ধুরা, আজ তবে এতটুকুই রাখছি। তোমাদের সকলকে ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে এই টপিকের পরবর্তী প্রবলেমগুলোর সঙ্গে। ততক্ষণের জন্য বাই, জয় হিন্দ, জয় ভারত।